প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি ঘরে আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। সবাইকে আমি মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকটা পরিস্থিতি আমাদেরকে নতুন একটা শিক্ষা দেয়। করোনাও আমাদেরকে নতুন শিক্ষা দিয়েছে। করোনা আমাদেরকে ঘরে আবদ্ধ করেছে, বাট আমাদের গতিকে রুদ্ধ করতে পারেনি। গতিশীল থাকার প্রয়োজনীয়তা থেকে আজকে আমাদের এই ভিডিও ক্লাস। আজকের এই ভিডিও ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও ক্লাসে আজকে আমরা আমাদের সিলেবাসের সহপাঠ সিরাজউদ্দৌলা নিয়ে পড়ব। সিরাজউদ্দৌলা একটি নাটক দেখতে আমরা সবাই খুবই পছন্দ করি, বাট পড়তে বললে আমার মনে হয় এটা একটু বিরক্তিকর বিষয় হয়ে যায়। নাটক এই বিরক্তিকর বিষয়টাকে আজকে আমরা গল্পের ছলে বিশ্লেষণ করে নিজেদের প্রয়োজনীয় সমস্যার সমাধান করে নিতে চেষ্টা করব। সিরাজউদ্দৌলা এক ঐতিহাসিক চরিত্র। ভারত উপমহাদেশের ইতিহাসের সাথে এটি জড়িত। ইংরেজরা এসে বাংলাকে অধিকার করে পরে ধীরে ধীরে পুরো মোগল সাম্রাজ্যকে অধিকার করে নিয়েছে। যে বাংলা অধিকারের মাধ্যমে মোগল সাম্রাজ্য সম্পূর্ণ ইংরেজদের করায়ত্তে চলে গিয়েছিল, সে বাংলারই নবাব সিরাজউদ্দৌলা। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে আজকের এই প্রজন্মের কাছে। আমরা যে ইউরোপকে আজকে দেখি, সভ্যতা, রাজনীতি, অর্থনীতি সব দিক থেকে সমৃদ্ধ, ওই সমৃদ্ধ ইউরোপিয়ানরা কেন আমাদের এই ভারতবর্ষে এসেছে? আজকের যে ভারতবর্ষ আমাদের সামনে, সেই ভারতবর্ষে সভ্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইউরোপিয়ানরা তো আসার কথা ছিল না, কিন্তু আমরা দেখি ওরা এসেছে। আমাদের ইতিহাস তাই বলছে। প্রথমত আমরা জানবো কেন ইউরোপিয়ানরা এই ভারতবর্ষে এসেছে। ইউরোপিয়ানরা এই ভারতবর্ষে আসার পিছনে ইতিহাস যদি আমরা খুঁজি, তাহলে আমরা দেখতে পাবো এক সময়ের সমৃদ্ধ ভারতবর্ষ সারা পৃথিবীর আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। আজকে যেরকম আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে ইউরোপ, জীবনকে উন্নত করার জন্য আমরা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখি, ওই সময় ইউরোপিয়ানরা তাদের জীবনকে উন্নত করার জন্য আমাদের ভারতবর্ষে আসার স্বপ্ন দেখত। কেন? আমরা যদি ওই সময়ের মোগল সাম্রাজ্যের একটু চিত্র দেখার চেষ্টা করি, আমরা দেখব বিশাল মোগল সাম্রাজ্য, যার আয়তন ছিল 40 লক্ষ বর্গ কিলোমিটার। এবং এই মোগল সাম্রাজ্যের জিডিপির পরিমাণ ছিল 90 বিলিয়ন ডলার। 40 লক্ষ বর্গ কিলোমিটারের মোগল সাম্রাজ্যে এবং 90 বিলিয়ন ডলার জিডিপি এই সাম্রাজ্যে বাংলা একটি প্রদেশ ছিল। এই 90 লক্ষ বিলিয়ন ডলার জিডিপি
50% যোগান দিত এই বাংলা। আমরা এই পরিমাণ দেখি বুঝতে পারছি তৎকালীন বাংলার সমৃদ্ধির চিত্র। টোটাল পৃথিবীর যে জিডিপি ছিল তার প্রায় 12% জিডিপি ছিল বাংলার। এই 12% পরিমাণ ছিল টোটাল ইউরোপের জিডিপির চেয়েও বেশি। এমন সমৃদ্ধ দেশে যে কেউ আসার স্বপ্ন দেখবে, এটাই তো স্বাভাবিক। ইউরোপিয়ানরা এই টানেই তখন ভারত উপমহাদেশে এসেছিল। বলা হচ্ছে কলম্বাস ভারত উপমহাদেশ আবিষ্কারের জন্যই জাহাজ ভাসিয়েছিল, কিন্তু ভুলক্রমে আমেরিকা আবিষ্কার করে ফেলেছে। কলম্বাস ভারত উপমহাদেশ আবিষ্কার করতে না পারলেও 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছে কিছু পর্তুগিজদেরকে নিয়ে। পর্তুগিজদের ধারাবাহিকতায় এদেশে এসেছেন ডাচরা, ফরাসিরা, ইংরেজরা। এরা এসে এদেশে ভালো কিছু করতে না পেরে দস্যুবৃত্তিতে লিপ্ত হয়েছে। আর এই দস্যুবৃত্তি থেকে তাদেরকে নিবৃত্ত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য প্রথম প্রচেষ্টা নিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর। এবং সম্রাট জাহাঙ্গীরের এই প্রচেষ্টা থেকে তাদেরকে সম্রাট জাহাঙ্গীর অনুমতি দিয়েছেন সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ করার জন্য। আমরা দেখব 1608 সালে ইংরেজরা প্রথমে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ করেন। এর ধারাবাহিকতায় 1632 সালে যুবরাজ শাহ সুজার অনুমতিতে তারা হুগলিতে একটি কারখানা স্থাপন করেন। এবং এরই ধারাবাহিকতায় 1698 খ্রিস্টাব্দে ইংরেজরা কলকাতার পাশের সুতানটি, গোবিন্দপুর এবং কলকাতায় 3টি গ্রাম ক্রয় করেন এবং পরবর্তীতে এই 3টি গ্রামকে নিয়ে কলকাতা শহর গড়ে ওঠে। ইংরেজরা তাদের ব্যবসা সমৃদ্ধ করার চেষ্টা করছেন, তাদের জীবন মানের উন্নয়নের চেষ্টা করছেন। এই ধারাবাহিকতায় তারা এদেশে থাকতে থাকতে এদেশের রাজনীতির প্রতি তাদের লোভ চোখ পড়েছে, এদেশের মসনদের প্রতি তাদের চোখ পড়েছে এবং এই রাজনীতি এবং মসনদ দখলের প্রতিযোগিতা থেকেই তারা ধীরে ধীরে ষড়যন্ত্রের জাল বিস্তার শুরু করেছে। এর মাঝখানে আরেকটি ঘটনা ঘটে। 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফররুখশিয়র অসুস্থ হয়ে পড়ে এবং ফররুখশিয়র শল্য চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করে সুস্থ করেন ইংরেজ ডাক্তার হ্যামিল্টন। এবং এই হ্যামিল্টনের অনুরোধে ফররুখশিয়র ইংরেজদেরকে এদেশে ব্যবসা করার ফরমান প্রদান করেন। এই ফরমানে ইংরেজরা এদেশে বাংলাতে বিনা শুল্কে ব্যবসা করতে পারবে, তারা নিজেদের টাকশাল স্থাপন করতে পারবে, জমিদারি লাভ করতে পারবে এবং এদেশীয় কর্মচারীদের, কোম্পানিতে কর্মরত দেশীয় কর্মচারীদের বিচার করার ক্ষমতাও তাদেরকে দেওয়া হয়েছে। ফররুখশিয়রের এই আপাত এই ব্যবসায়িক ফরমান প্রধান শেষ পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজদের রাজত্ব প্রতিষ্ঠা হয়। ইংরেজরা এই ফরমান পেয়ে তাদের ব্যবসা সমৃদ্ধির জন্য যখন কার্যক্রম শুরু করেন, তারা বাংলাতে আসেন ব্যবসা করার জন্য। এর আগেই তারা মাদ্রাজকে দখল করে নেন এবং দিল্লির বাদশাকে উপহার পাঠিয়ে দিল্লির বাদশার সম্মতিও নিয়ে নেন। মাদ্রাজের রাজনীতিও তাদের হস্তগত হয়ে যায়। এটা দেখে বাংলার নবাবরা একটু ভীত হয়ে পড়ে, যার কারণে ইংরেজরা যখন বাংলাতে ব্যবসা করতে আসে তখন ফররুখশিয়রের এই ফরমানের বলে যখন ইংরেজরা আসে তখন বাংলার নবাবরা এই অন্যায় ফরমানকে মেনে তাদেরকে ব্যবসার অনুমতি দিতে রাজি হননি। এই রাজি না হওয়ার ফলস্বরূপ ইংরেজদের সাথে
বাংলার নবাবদের সাথে সংঘর্ষ শুরু হয়। সম্রাট মুর্শিদ কুলি খাঁর সময় থেকেই এই সমস্যা শুরু হয়। তার জামাতা সুজাউদ্দিন খাঁর আমলেও এই সমস্যার ধারাবাহিকতা থাকে। তারপরে তার ছেলে সরফরাজ খাঁর পরে আলীবর্দী খাঁ, সবার সাথে ইংরেজদের ছোটখাটো সংঘর্ষ হয়, কিন্তু কোনো সংঘর্ষে ইংরেজরা জয়লাভ করতে পারেনি। তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যায়, বাংলার নবাবরাও তাদেরকে দমন করে তাদের রাজকার্য ঠিকভাবেই চালিয়ে যাচ্ছিল। আমরা এই বাংলার এই নবাবদের সাথে ইংরেজদের এই সমস্যা ঘিরে যে একটা অস্থিরতা চলছিল, এই অস্থিরতার প্রক্রিয়ায় 1748 সালে ইংরেজরা আলীবর্দী খাঁ নৌবহরকে ডুবিয়ে দেয়। আমরা যারা মনে করছি সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সমস্যা হয়েছিল, আসলে বিষয়টা তা নয়। সমস্যাটা হয়েছিল এর অনেক আগ থেকেই। ওই ধারাবাহিকতায় সিরাজউদ্দৌলার সাথেও সেটা শুরু হয়েছে। আমরা আমাদের নাটকের অংশ শুরু হয়েছে এই সিরাজউদ্দৌলার রাজত্বকালীন সময় থেকে। এতক্ষণ আমরা ভারত উপমহাদেশের ইতিহাস, ইউরোপিয়ানদের ভারতে আগমনের কারণ এবং বাংলার নবাবদের সাথে তাদের যে সমস্যা, সেটার কারণ উন্মোচনের চেষ্টা করেছি। এবারে আমরা বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের ইংরেজদের যে ভূমিকা আমাদের নাটকে উল্লেখিত, সেটা নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে ভারত উপমহাদেশের চিত্রটা আমরা একবার দেখিনি। আমরা কল্পিত ভারত উপমহাদেশকে যদি এরকম দেখি, অনেকগুলা প্রদেশে, এটা মোগল সাম্রাজ্য ছিল টোটাল ভারত উপমহাদেশ। আমি আগেই বলেছি মোগল সাম্রাজ্যের আয়তন ছিল 40 লক্ষ বর্গ কিলোমিটার, এবং এই 40 লক্ষ বর্গ কিলোমিটার সাম্রাজ্যকে শাসন করতেন মোগলরা দিল্লিতে বসে। এই 40 লক্ষ বর্গ কিলোমিটার তারা নানা প্রদেশে বিভক্ত করে শাসন করতেন। বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 প্রদেশের ভাষা একই ছিল বলে এই 3টা প্রদেশের একজন শাসনকর্তা নির্বাচিত করেছেন। আর এই শাসনকর্তা হচ্ছে আমাদের আলীবর্দী খান। আলীবর্দী খান, আমরা আরেকটা বিষয় এখানে একটু বুঝিনি। আমরা এই বিষয়টা পড়তে গেলে কারো নামের আগে সম্রাট পাচ্ছি, কারো নামের আগে নবাব পাচ্ছি, কারো নামের আগে রাজা পাচ্ছি। আসলে এটা কি, এই বিষয়টা আমরা একটু বুঝে নেব। দিল্লিতে বসে দিল্লির সাম্রাজ্য যিনি পরিচালনা করতেন, ওনাকে বাদশা বা সম্রাট বলা হতো। সম্রাট বা বাদশা বলা হতো। এই বাচ্চারা যাদেরকে দিয়ে প্রদেশগুলা শাসন করতেন, এই প্রদেশের প্রধানদেরকে বলা হতো নবাব। এই নবাবরা সম্রাটদেরকে কর দিয়ে তাদের প্রদেশ শাসন করতেন, এবং এই প্রদেশের ভিতরে যে ছোট ছোট নগরগুলা ছিল, এদের যে শাসনকর্তা ছিল তাদেরকে বলা হতো রাজা। আমরা নিচে বুঝতে পেরেছি, সম্রাট বাদশার আন্ডারে কাজ করতেন নবাব, নবাবদের আন্ডারে কাজ করতেন রাজারা। আমরা পড়তে গিয়ে এই 3 উপাধিতে যে সমস্যার সম্মুখীন, আশা করি এটা আর আমরা পড়তে গিয়ে এই সমস্যা পড়বো না। আমরা ধারাবাহিকভাবে যদি যাই, তাহলে এই বাংলা, বিহার, উড়িষ্যার তখন নবাব ছিলেন নবাব আলীবর্দী খাঁ। আমাদের কাহিনী যেখান থেকে শুরু হয়েছে, আলীবর্দী খাঁ নবাব ছিলেন না। উনি ছিলেন একজন সাধারণ কর্মচারী, সরফরাজ খাঁ। পরে সরফরাজ খাঁকে হত্যা করে উনি বাংলার মসনদ দখল করে নেন। উনিও আসলে ভালোভাবে ক্ষমতায় আসেননি, উনিও হত্যা করেই ক্ষমতায় এসেছেন। কিন্তু মানুষ ওনাকে খুব পছন্দ করতো, ব্যক্তিগতভাবে এই লোকটা ভালোই ছিলেন, ওনার শাসন কার্যকেও মানুষ পছন্দ করত, যার কারণে উনি সরফরাজ খাঁকে হত্যা করে ক্ষমতায় আসলেও মানুষ তাকে মেনে নিয়েছে। আলীবর্দী খাঁর কোনো ছেলে সন্তান ছিলেন না, ওনার ছিলেন 3 মেয়ে।
বড় মেয়ের নাম ছিল মেহেরুন্নেসা, ইতিহাসে আমরা যাকে গসেটি বেগম হিসাবে জানি। আর ওনার মেজ মেয়ে ছিল শাহ বেগম, যার কথা ইতিহাসে তেমন কিছু লেখা নেই। এবং ওনার ছোট মেয়ে ছিল আমেনা বেগম। এই আমেনা বেগমের আবার 3 ছেলে ছিল। এই 3 ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ ছেলের নাম ছিল সিরাজ। আলীবর্দী খাঁ যখন বাংলা দখল করার আগে পাটনার শাসন ক্ষমতা পান, সে সময়ে 1733 সালে সিরাজের জন্ম হয়। সিরাজের জন্মকে আলীবর্দী খাঁ সৌভাগ্যের চিহ্ন মনে করে জন্মের সময় থেকে সিরাজকে খুব পছন্দ করতেন এবং উনি সিরাজকে পোষ্য পুত্র হিসেবে নিজের কাছে নিয়ে আসেন এবং নিজের কাছে রেখেই বড় করেন। আলীবর্দী খাঁ যেহেতু কোনো সন্তান নেই, তার পরবর্তীতে কে নবাব হবে? ছেলে থাকলে তো নবাব বানিয়ে যেতে পারতেন কোনো একজনকে, কিন্তু ওনার ছেলে নেই, যার কারণে মেহেরুন্নেসারও কোনো সন্তান নেই। উনি একটা শওকত জং নামক একজনকে দত্তক হিসাবে পালন করেন, যাতে আলীবর্দী খাঁর মৃত্যুর পরে শওকত জংকে বাংলার নবাব বানিয়ে উনি রাজমাতা হতে পারেন। কিন্তু শওকত জং সুবিধার লোক ছিলেন না, সে মদে এবং নারীতে আসক্ত ছিল, রাজকার্যের প্রতি তার তেমন একটা মনোযোগ ছিল না। এদিকে আলীবর্দী খাঁ সিরাজের যোগ্যতার কারণে, পারদর্শিতার কারণে সিরাজকে খুবই পছন্দ করতেন। আলীবর্দী খাঁ মৃত্যুর আগে সিরাজকে তার মসনদের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান। এই বিষয়টা আবার ঘসেটি বেগম পছন্দ করেননি। এই পছন্দ না করার পিছনে আরো কারণ ছিল। ঘসেটি বেগমের স্বামী বন্ধু হোসেন কুলি খাঁ সাথে ঘসেটি বেগমের অবৈধ সম্পর্কের কথা আলীবর্দী খাঁ জীবিত থাকতেই তার কানে আসে। এই কানাঘুষা শুনে আলীবর্দী খাঁ সিরাজকে পাঠিয়েছেন এই বিষয়টা তদন্ত করে দেখার জন্য। সিরাজ গিয়ে তদন্ত করে দেখলেন যে কথা কানাঘুষা হচ্ছে সেটা সত্য, এবং আলীবর্দী খাঁকে জানানোর পর আলীবর্দী খাঁর নির্দেশে সে হোসেন কুলি খাঁকে হত্যা করে। হোসেন কুলি খাঁকে হত্যা করার কারণে ঘসেটি বেগম সিরাজকে আর পছন্দ করতেন না। আমাদের এই ধারাবাহিকতায় আলীবর্দী খাঁ 1756 সালে 10 এপ্রিল মৃত্যুবরণ করেন এবং যেহেতু উনি মনোনীত করে গেছেন ওনার মসনদের উত্তরাধিকারী, সে কারণে নবাব সিরাজ এই 10 এপ্রিল বাংলার মসনদে আরোহণ করেন। তখন সিরাজের বয়স মাত্র 23 বছর। এই অল্প বয়সের এই লোকটাকে আলীবর্দী খাঁর আমত্ত বর্বরা এবং প্রাসাদে তার খালা মেহেরুন্নেসা নবাব হিসেবে মেনে নিতে পাচ্ছিলেন না বলে তারা একটা ষড়যন্ত্র শুরু করলেন। আর আগে থেকে ইংরেজরা তো আছেই। এই ষড়যন্ত্রের ফল, এই ষড়যন্ত্রে ঘসেটি বেগম প্রথমত রাজমাতা হওয়ার স্বপ্ন তার সিরাজের কারণে ভেঙে গেছে, দ্বিতীয়ত তার প্রেমিক হোসেন কুলি খাঁকে সিরাজ হত্যা করেছে। সব মিলিয়ে ঘসেটি বেগম সিরাজের উপর খুবই ক্ষিপ্ত। ঘসেটি বেগম এই ষড়যন্ত্রের সাথে সিরাজের সিপাহসালার মানে হচ্ছে যিনি প্রধান সেনাপতি, এই প্রধান সেনাপতিকে যোগ করে নিলেন। সিপাহসালারের আরেকটা ছেলে ছিল মিরন, সেও ঘসেটি বেগমের এই ষড়যন্ত্রে যুক্ত হলো। যুক্ত হয়েছে মিরন, যুক্ত হয়েছে রাজবল্লভ, যুক্ত হয়েছে রায়বল্লভ, যুক্ত হয়েছে মানিক চাঁদ, যুক্ত হয়েছে উমিচাঁদ। এই উমিচাঁদ লোকটার কথা আমরা বলি। বেইমানির ইতিহাসে এক ভয়ঙ্কর চরিত্রের নাম হচ্ছে উমিচাঁদ। এই উমিচাঁদ কখন যে কার পক্ষে কাজ করতেন এটা আসলে কেউই বুঝতে পারতেন না। সে দুপক্ষের কথা দুপক্ষকে বলেই সুবিধা আদায় করতেন। আবার সিরাজের পক্ষের মানুষগুলাকে যদি আমরা দেখি,
আমরা দেখবো সিরাজের সেনাপতি মোহনলাল, মীর মর্দান, ফরাসি সেনাপতি সাপড়ে, যিনি কলকাতার চন্দননগরে ছিলেন। ইংরেজরা যখন কলকাতার চন্দননগরকে দখল করে নেন, তখন সাপড়ে বাংলাতে চলে আসে। এই নৈবী সিং, বদরে আলী এবং আরেকটা উল্লেখযোগ্য চরিত্রের কথা আমরা পাবো, সেটার নাম হচ্ছে রাইসুল জুহালা, যিনি গুপ্তচর হিসেবে কাজ করতেন সিরাজের। এই রাইসুল জুহালার একটা বৈশিষ্ট্য ছিল, সে পশু পাখির ডাকের নকল করতে পারতেন, ডাকের নকল করে মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পারতেন। এই উমিচাঁদ রাইসুল জুহালাকে গোসাটি বেগমের প্রাসাদে নিয়ে আসেন এই এন্টারটেইনমেন্টের জন্য। এই রাইসুল জুহালা আসলে তার প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম হচ্ছে নারায়ণ সিং, যিনি সিরাজের খুবই বিশ্বস্ত একজন গুপ্তচর। এবং সিরাজের এই রাইসুল জুহালার মাধ্যমে এই প্রাসাদ ষড়যন্ত্রের সমস্ত খবর সিরাজ পেতেন এবং সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। এই প্রাসাদ ষড়যন্ত্রের সুযোগে সিরাজ যখন অনেকটা মসনদে বসার পর দিশারা, ঠিক এই সুযোগটাই গ্রহণ করেছেন ইংরেজরা। ইংরেজরা তখন কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার শুরু করলেন। দুর্গের চারপাশে বড় বড় প্রাচীর তৈরি করতে শুরু করলেন, যাতে দুর্গের ভিতরে কি হয় সেটা কেউ বুঝতে না পারে। এরপরে কাশিম বাজারে তারা অস্ত্র মজুত করতে শুরু করলেন। তারা আসছেন ব্যবসা করতে, তারা মজুত করার কথা ছিল ব্যবসায়িক পণ্য, কিন্তু তারা শুরু করলেন অস্ত্রের মজুত। আবার যখন আমাদের সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন, নতুন নবাব হয়েছে, তাকে বরণ করার জন্য উপহার পাঠাবেন, কিন্তু ইংরেজরা এই উপহার পাঠাননি। তার সাথে যুক্ত হয়েছে কৃষ্ণবল্লভ, ছিলেন সিরাজের কোষাগারের রক্ষক। কৃষ্ণবল্লভ সিরাজের রাজ কোষাগার থেকে 50 লক্ষ টাকা চুরি করে পালিয়ে গেছেন এবং সে আশ্রয় গ্রহণ করেছেন ফোর্ট উইলিয়াম দুর্গে গিয়ে। এই সব কিছু একসাথে হয়ে সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গের প্রধান রজার ড্রেককে চিঠি লিখলেন কৃষ্ণবল্লভকে ফিরিয়ে দেওয়ার জন্য। রজার ড্রেক তার পাল্টা উত্তর দিলেন যে কৃষ্ণবল্লভকে আমরা ফিরিয়ে দেব না, আপনার যা খুশি আপনি করতে পারেন। একজন নবাবের চিঠির উত্তরে যদি এরকম ঔদ্ধত্যপূর্ণ ভাষায় চিঠি আসে, তাহলে কোনো নবাবে আসলে সহ্য করতে পারবেন না। আর এই সহ্য করতে না পারার কারণেই আমরা দেখি 1756 খ্রিস্টাব্দে সিরাজ কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে এবং ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে খুব অল্প সময়ে ফোর্ট উইলিয়াম দুর্গ নিজের দখল নিয়ে নেন। দখল নিয়ে ইংরেজদেরকে ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে বিতাড়িত করেন এবং কলকাতার নতুন নাম রাখেন আলীনগর। কলকাতার আলীনগর নাম রেখে রাজা মানিক চাঁদকে আলীনগরের দায়িত্ব অর্পণ করে সিরাজউদ্দৌলা ঘোষণা করেন যে ইংরেজদের কাছে কেউ কোনো পণ্য যাতে বিক্রি না করে। ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে পালিয়ে গিয়ে ভাগীরথী নদীতে জাহাজে আশ্রয় নেন। ওখানে গিয়ে তারা মানবত জীবনযাপন, তাদের খাদ্যের অভাব, পোশাকের অভাব, অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক দ্বন্দ্ব লিপ্ত হন। ওই সময়ও আমাদের কিছু বাঙালি নবাবের নিষেধ অমান্য করে তাদের কাছে খুব চড়া দামে কিছু কিছু জিনিস বিক্রি করছেন। আর ইংরেজরা যখন ওই ভাগীরথী নদীতে জাহাজে অবস্থান করছেন, তখন উমিচাঁদ নিজে টাকা খরচ করে রাজা মানিক চাঁদকে 12,000 টাকার ঘুষ দিয়ে ইংরেজদের জন্য আবার কলকাতায় ব্যবসা করার অনুমতি নিয়ে নেন এবং ইংরেজদের কাছে খবর পাঠান তারা যদি আবার কলকাতায় ব্যবসা করতে চায় তাহলে তাকে 17,000 টাকা পাঠাতে হবে। এর মধ্যে 17,000 টাকা খরচের হিসাবে তাদের কাছে পাঠিয়ে দেন। 17,000 মধ্যে 12,000 টাকা তারা রাজা মানিক চাঁদকে দিয়েছেন, তিনি মানিক চাঁদকে দিয়েছেন, আর 5,000 টাকা উনি যে কাজ করেছেন তার জন্য লাগবে। এই অবস্থায় যখন ইংরেজরা এই খবর যখন পেলেন, তখন তাদের ভিতরে কিছুটা আশার আলো দেখা গেল। এই অবস্থার ভিতরে আবার তারা দেখতে পান 5টা জাহাজ নিয়ে মাদ্রাজ থেকে কেউ একজন আসছে। সেই কেউ একজন হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিশ্বাসঘাতক রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ এসে
তাদের সাথে আবার যোগ দিয়েছেন এবং তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা আবার ফিরে কলকাতায় এসেছেন ব্যবসা করার জন্য। এবং রাজা মানিক চাঁদ, মীর জাফর এবং অন্যান্যদের পরামর্শে সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে একটি সন্ধি করেন। সেই সন্ধি হচ্ছে বিখ্যাত আলীনগর সন্ধি। আজকে এ পর্যন্তই। আমরা এই ধারাবাহিকতায় পরবর্তী ভিডিও ক্লাস তৈরি করব। আশা করছি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।